শুরু করছি সিংহের গর্জন এর সপ্তম ও শেষ পর্ব। অপূর্ব সুন্দর সূর্যাস্ত, না লাল, না গোলাপি, না সোনালি, অথচ সব কটাই মনে হয় পুরো আকাশে যেন হলুদ রং গুলে দেয়া হয়েছে। জন্ডিস হয়ে গেছে পশ্চিম আকাশটার। তারপর দ্রুত ঘনিয়ে আসতে লাগলো অন্ধকার। জানোয়ারগুলোর মতিগতি বদলে যেতে শুরু করলো অন্ধকার নামতেই। রাতের আতঙ্ক এখন ওদের মনে। অন্ধকারে গা ঢেকে চুপি চুপি আসবে মাংসাশী জানোয়ারের দল। কখন যে কাকে ছিনিয়ে নেবে বলার জো নেই। মুসারও ভয় ভয় করতে লাগলো। দিনের বেলা মনে হয়েছিল বন্ধুদের পাশেই রয়েছে, এখন মনে হতে লাগলো অন্যরকম। অন্ধকারে মরুভূমি ভরে গেছে শুধু শত্রুতে। ভূত ছাড়া আর কাকে কাকে ভয় পাবে? হিসেব শুরু করলো সে মনে মনে। প্রথমেই ধরা যাক সিংহ। সিংহের অঞ্চল বলা হয় এটাকে। বাকি সমস্ত আফ্রিকায় যত সিংহ আছে শুধু সেরেঙ্গেটিতেই আছে ততগুলো। 2 নম্বর চিতাবাঘ। দিনের বেলা প্রায় দেখাই যায় না ওগুলোকে, শিকারে বেরোয় রাতের বেলা। 3 নম্বর ক্যারাকেল, বিড়াল গোষ্ঠীর প্রাণী, মরুভূমিতেই বাস, বিশেষ করে সেরেঙ্গেটিতে। সিংহ চিতাবাঘের চেয়ে ছোট, তবে ভয়ঙ্করত্বের দিক দিয়ে ওগুলোর চেয়ে কম নয়, বরং বেশি। নিজের ওজনের 10 গুণ বড় জানোয়ারকে আক্রমণ করতেও দ্বিধা করে না। 4 নম্বর হায়না। আফ্রিকায় এমন কোনো জায়গা নেই যেখানে দেখা যাবে না ওগুলোকে। 5 নেকড়ে বাঘের মতো এক জাতের শেয়াল। একলা এলে ভয় নেই, কিন্তু দল বেঁধে যখন আসে রীতিমতো ভয়ঙ্কর। আর 6 নম্বর প্রাণীটি হলো সাপ, যাকে এড়িয়ে চলতে হয় এখানে। গোখরো, মাম্বা, পাইথন 3 ধরনেরই আছে। দিনে বেজায় গরমে গর্তের মধ্যে লুকিয়ে থাকে, শিকার ধরতে বেরোয় রাতের বেলা। যে কোনো সময় পায়ের নিচে পড়ে যেতে পারে, তাহলেই সর্বনাশ। প্রথম দুটো মারবে বিষ দিয়ে, আর তৃতীয়টা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে। সাপ আরও আছে এখানে, এই যেমন শিংওয়ালা ভাইপার, বালিতে শরীর ডুবিয়ে শুধু মুখটা বের করে পড়ে থাকে। মনে হয় আলসের ধাড়ি, কিন্তু লেজে পা পড়লেই বোঝা যায় কি পরিমাণ ক্ষিপ্র। বিদ্যুতের মতো ছোবল হানে, মারাত্মক বিষাক্ত। রাতের বেলা তৃণভোজী প্রাণীরাও কম ভয়ঙ্কর হয়ে ওঠে না। সারাক্ষণই অস্থির হয়ে থাকে গন্ডার, সামনে কাউকে দেখলেই গুঁতোতে আসে। মোষেরও প্রায় একই অবস্থা। আর বিশাল মদ্দা হাতি আসে নিঃশব্দে, টেরই পাওয়া যায় না। যখন পাওয়া যায় তখন আর সময় থাকে না, পিঠের ওপর পা তুলে দেয়। 10 টনই শরীরের ভার দিয়ে চেপে চিড়ে চ্যাপ্টা বানিয়ে দেয় মানুষকে। প্রাকৃতিক প্রতিকূলতা তো আছেই, তার উপর এতগুলো ভয়ঙ্কর জানোয়ারের কবল থেকে বেঁচে লোকাল হয়ে যেতে পারবে, এখন আর আশাটা করতে পারছে না মুসা। রাতের অন্ধকার মানুষের মনের জোর কেড়ে নেয়। তারও হয়েছে সেই অবস্থা, তবে থামল না সে, কিংবা ফেরার কথা ভাবল না, এগিয়েই চলল। গায়ে কাঁটা দিল কিশোরের। ভয় নয়, শীতে। পাশেই গা ঘেঁষে শুয়েছে রবিন, সেও কাঁপছে। নিজেদেরগুলো তো রয়েছে, মুসার দেয়া বুশ জ্যাকেটটাও গায়ের ওপর চাপালো, দুজনেই ভাগাভাগি করে। কোনো একজন গীতিকার লিখেছিলেন, টিল দ্য স্যান্ডস অফ দ্য ডেজার্ট গ্রো কোল্ড। তার ধারণা ছিল মরুভূমি কখনোই ঠান্ডা হয় না। ধরে এনে তাকে রাতের মরুভূমি দেখিয়ে দেওয়া উচিত ছিল, ভাবল কিশোর। বিশেষ করে সেরেঙ্গেটি কিংবা সাহারা। প্রচণ্ড গ্রীষ্মে হলেও অসুবিধা নেই, সূর্য ডোবার খানিক পরে উত্তাপ হারায় মরুভূমি। বালি তাপ ধরে রাখতে পারে না বেশিক্ষণ। তার উপর রাতের হাওয়া বয়ে আনে সেরেঙ্গেটির বেলায় কিলিমানজারো কিংবা মাউন্ট কেনিয়া, কিংবা মাউন্টেন অব দ্য মুনের তুষারে ঢাকা চূড়া ছুঁয়ে নিয়ে আসে কনকনে শীত। আর সাহারার বেলায় অ্যাটলাস পর্বত থেকে উত্তাপ যাও বা কিছুটা থাকতো বালিতে, তাও আর রাখে না, ঝেঁটিয়ে নিয়ে যায়, হিম শীতল করে দিয়ে যায় আবহাওয়া। এখনই এত ঠান্ডা, সারা রাত কাটবে কি করে, ভাবতে লাগলো দুজনে। নতুন দিনের সূচনা হলো, কিন্তু বুঝতেই যেন পারছে না মুসা এটা দিন। রাত কেটে গেছে নিরাপদেই, আড়ষ্ট ভোঁতা হয়ে গেছে যেন মন। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, অনিদ্রা, কোনো কিছুই যেন আর টের পাচ্ছে না এখন। কোনো অনুভূতি নেই শরীরের। মগজে একটা চিন্তায় গেঁথে রয়েছে, এগিয়ে যেতে হবে ওকে। লাল টকটকে ক্লান্ত চোখ খুঁজে বেড়াচ্ছে মানুষের চিহ্ন। যেদিকে চোখ যায় দেখা যাচ্ছে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে মরুভূমি। বাড়িঘর তো দূরের কথা, একটা গাছ কিংবা ঝোপও চোখে পড়ছে না।
পাশে পাশে চলা জানোয়ারগুলোর অবস্থাও তারই মতো হয়েছে। বেশি দুর্বল হয়ে পড়েছে যেগুলো, চলার শক্তি হারাচ্ছে সেগুলো আর্তচিৎকার দিয়ে লুটিয়ে পড়ছে বালিতে। ওটাকে পাশ কাটাচ্ছে কিংবা হয়তো মারিয়েই চলে যাচ্ছে পেছনের গুলো। ভোর আর দুপুরের মাঝামাঝি সময়টায় বাঁয়ের জমিতে একটা পরিবর্তন দেখা গেল। দ্রুত ছুটে গেল মুসা। তাড়াহুড়োয় আরেকটু হলেই হুমড়ি খেয়ে পড়েছিল খাতের মধ্যে। কয়েকশো ফুট গভীর একটা গিরিখাতের পাড়ে এসে দাঁড়িয়েছে সে। চোখ কচলালো মুসা। ভুল দেখছে না তো? আবার স্বপ্ন দেখতে আরম্ভ করেছে? না, সত্যিই মনে হয়। ওই তো কয়েকটা তাঁবুর মতো আর কিছু কালো কালো প্রাণী নড়াচড়া করছে, মানুষেরই মতো। ক্লান্ত পেশিতে নতুন শক্তির জোয়ার এলো যেন তার। গিরিখাতের দেয়াল এখানে খাড়া নয়, ঢালু, তবু বেয়ে নামার ক্ষমতা নেই তার। শেষে বসেই পড়ল বালিময় ঢালের উপরে। পিছলে নেমে যেতে শুরু করলো। শেষ 100 ফুট পড়ল গড়িয়ে। বোধহয় বেহুশ হয়ে গিয়েছিল। চোখ মেলতে চোখে পড়ল একজন মানুষকে। সাদা মানুষ, পরনে ময়লা ওভারঅল। মাথা পরিষ্কার হয়ে এলো মুসার। এই মানুষটাকে চেনে সে। পত্রিকায় ছবি দেখেছে। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর উইলবার নরিংহ্যাম। আর এই গিরিখাতটাই নিশ্চয়ই ওল্ডুভাই গর্জ। এই গিরিশঙ্কটি প্রায় 20 বছর ধরে খনন কাজ চালিয়ে যাচ্ছেন ডক্টর আর তার স্ত্রী। সবচেয়ে পুরনো মানুষের কঙ্কাল আবিষ্কার করে পৃথিবীবাসীকে রোমাঞ্চিত করেছেন। ঠিক এইখানটাতেই প্রায় 25 বছর আগে খনন কাজ চালিয়েছিলেন আরেক দম্পতি, ডক্টর লুই লিকি। 20 লক্ষ বছরের পুরনো আদিম মানুষের ফসিল আবিষ্কার করেছিলেন তারা। পত্রিকাতেই পড়েছে মুসা। খুব শ্রদ্ধার সঙ্গে ডক্টর নরিংহ্যামের সঙ্গে হাত মেলালো সে। আমি মুসা আমান, আপনাকে আমি চিনি, কিন্তু আমাকে চিনবেন না। বেশ কুণ্ঠা নিয়েই বলল মুসা। আমান, মুসা আমান। কে যেন মনে করার চেষ্টা করলেন ডক্টর। তুমি সেই 3 কিশোরের একজন নও তো? সাবো থেকে কিছুদিন আগে প্রচার তাড়িয়েছে যারা? 3 গুণদের কথা বলছেন স্যার? তাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদেরও কিছুটা সুখ্যাতি আছে ভেবে অবাকই হলো মুসা। হ্যাঁ, 3 গোয়েন্দা। এবারেও শুনেছি তোমাদের কথা। আবার এসেছো আফ্রিকায় জন্তু জানোয়ার ধরতে। সেই চিতা মানবদের একটা দলকে পাকড়াও করেছ। তারপর সাবোর ভয়াবহ মানুষ খেকো সিংহের পেছনে লেগেছ। পড়েছি পত্রিকায়। মানুষ খেকোর ওপর চোখ রাখার জন্য বেলুন ব্যবহার করছো। হ্যাঁ স্যার, ঠিকই শুনেছেন। তবে বেলুনটা আর নেই। আমরা ওটাতে থাকতেই নোঙরের দড়ি কেটে দেওয়া হয়েছিল। ভেসে গিয়েছিলাম আমরা, পড়েছি মরুভূমির ওপর। আমার 2 বন্ধু কিশোর আর রবিন এখন মরুভূমিতেই পড়ে আছে। কিশোরের পা বোধহয় ভেঙেই গেছে। আমি অনেক কষ্টে এখান পর্যন্ত এসেছি। ও, দেখেই বোঝা যাচ্ছে। লাঞ্চে বসতে যাচ্ছিলাম আমরা। এসো, খাও আগে, তারপর তোমার বন্ধুদের আনতে যাব। স্বপ্নের মধ্যেই যেন পেট পুড়ে খেলো মুসা। পান করলো। তারপর ল্যান্ড রোভারে চড়ে ডক্টর নরিংহ্যামের সঙ্গে চলল বন্ধুদের উদ্ধার করতে। জানোয়ার চলার পথ ধরে টিলাটার পাশেই পড়ে থাকতে দেখা গেল কিশোর আর রবিনকে। মুসা তো ভয়ই পেয়ে গিয়েছিল মরে গেছে ভেবে। না, মরেনি। ফুলে গেছে কিশোরের পা। রবিন এত কাহিল কথাই বলতে পারছে না। সাথে করে আরো লোক নিয়ে এসেছেন ডক্টর। কিশোরকে গাড়িতে তোলা হলো, রবিনকে উঠতে সাহায্য করা হলো। পানি আর খাবার খেয়ে অনেকটা চাঙ্গা হলো দুজনেই। পাটা পরীক্ষা করে ডক্টর বললেন, না, ভাঙেনি, মুচকেছে শুধু। 2-1 দিনেই ভালো হয়ে যাবে। তোমাদেরকে সেরোনিরা সাফারি ক্যাম্পে পৌঁছে দেব। একটা ছোট প্লেন আছে ওদের, ভাড়া করে সাবোধে ফিরে যেতে পারবে। শুরুতে কয়েক মাইল জানোয়ার চলা পথ ধরে চলল ল্যান্ড রোভার। তারপর মোড় নিল উত্তর পূবে। রাস্তা নেই। কম্পাস দেখে দেখে গাড়ি চালাচ্ছেন ডক্টর। এক সময় শেষ হয়ে এলো মরুভূমি।
সামনেরটাকেও আরেক ধরনের মরুভূমি বলা চলে, মাটির বড় বড় ঢিবি আর ফুটখানেক লম্বা রুক্ষ ধরনের ঘাস, ব্যাস আর কিছুই নেই। এত ঝাঁকুনি লাগতে লাগলো, এর চেয়ে মরুভূমিতে চলা অনেক ভালো ছিল। অন্তত মসৃণ ছিল জায়গাটা। প্রচণ্ড ব্যথা পাচ্ছে কিশোর। শেষে জ্ঞানই হারালো একবার। সেনোরিয়ায় পৌঁছার একটু আগে। সেনোরিয়া কোনো শহর নয়, গ্রামও নয়, ডজনখানেক গোল মাটির দেয়াল আর পাতার ছাউনি দেয়া কুঁড়ে নিয়ে একটা ক্যাম্প। চমৎকার একটা মরুদ্যানের মধ্যে গড়ে তোলা হয়েছে এই ক্যাম্প। মিষ্টি পানির একটা ঝর্ণা আছে, কিছু গাছপালা আছে, আর আছে প্রচুর সিংহ। পুরোপুরি ঘিরে রেখেছে যেন জায়গাটাকে। ওয়ার্ডেনের সঙ্গে কথা বলে প্লেনটার ব্যবস্থা ডক্টরই করে দিলেন। তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বিমানে চড়ে বসলো তিন গোয়েন্দা। সাবোতে ফিরে কিম্বাকে সমস্ত ঘটনা জানালো ওরা। কিম্বার কাছেও সংবাদ আছে, জন ককের খবর। বলল, কক আমাদেরকে দেখাতে চেয়েছে কতটা বড় সিংহ শিকার এসে মানুষ খেকর খোঁজে খোঁজে ঝোপঝাড়ে ঘুরে বেড়াতে লাগলো। গতকাল সূর্য ডোবার ঠিক পরপর ঝোপের ভেতরে নড়াচড়া চোখে পড়লো তার। সিংহ ভেবে গুলি করে বসলো, পড়ে গেল জানোয়ারটা। গিয়ে দেখে সিংহ নয়, একটা গরুকে গুলি করে মেরেছে। লোকে দেখে টিটকারি দেবে, তাড়াতাড়ি গর্ত খুঁড়ে ওটাকে মাটি চাপা দিল সে। আজ সকালে গুলার এক লোক তার গরুটাকে বাড়িতে ফিরতে না দেখে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে গিয়ে সেই ঝোপের কাছে হাজির। গরুর খুরের দাগ দেখতে পেল। শেষে ঝোপ থেকে মাটি খুঁড়ে বের করলো মরা গরুটাকে। ওটার কাঁধের নিচে গুলি লেগেছে। গুলার লোক বোকা নয়, ওরা জানে একমাত্র তোমাদের আর ককের কাছে বন্দুক আছে, তোমরা নেই। বাকি রইল কক। দল বেঁধে ক্যাম্পে গিয়ে চড়াও হলো ওরা। তাঁবু থেকে টেনে বের করলো তাকে। তারপর কিছু কিল ঘষে দিয়ে নাইরোবির ট্রেনে তুলে দিল। শাসিয়ে দিয়েছে, আর যদি এখানে তাকে দেখা যায় হাত পা নুলো করে দেবে। শয়তান লোকটা শয়তানি থেকে রেহাই পেয়ে খুশি হলো তিন গোয়েন্দা। ফিরে এলো তাদের ক্যাম্পে। সিংহের বাচ্চাটা আগের মতোই বাঁধা রয়েছে তাঁবুতে। ওটার অবস্থা দেখেই বোঝা যায় ওরা যাওয়ার পর আর কিচ্ছু পেটে পড়েনি। তাড়াতাড়ি খাওয়াতে বসলো মুসা। মালিশ টালিশ করে আর বেশ কিছু ট্যাবলেট গিলে কিশোরের পায়ের ব্যথা অনেকটা কমলো। ফোলাও আবার কিছু খেয়ে নিল তিনজনে। তারপর গড়িয়ে পড়লো বিছানায়। সারা রাত আর জাগার ইচ্ছে নেই, কিন্তু 2 কি 3 ঘন্টা বাদেই অদ্ভুত একটা শব্দ ঘুম ভাঙিয়ে দিল ওদের। বেশি জোরালো নয়, তবে বেশ কাছেই মনে হলো। হায়নার ডাক নয়, তার চেয়ে ভারী। গর্জন নয়, অনেকটা গোঙানির মতো। বিষণ্ণ আর নিঃসঙ্গতায় ভরা যেন। তাঁবুর বাইরে হচ্ছে শব্দটা। টর্চ জ্বালল কিশোর। আজব আচরণ করছে সিংহের বাচ্চাটা। মিউ মিউ করে জবাব দিচ্ছে বাইরের ডাকের। সে কোলে বাঁধা রয়েছে, ছোটাতে পারবে না। ছোটানোর চেষ্টাও করলো না ওটা। তাঁবুর কানার নিচ দিয়ে বাইরে চলে গেল। টান পড়ল সে কোলে। বাইরে খুব কাছেই একেবারে তাঁবুর পাশে কয়েকবার ডাকলো সিংহটা। সে কোলে ঢিল পড়ছে একবার, পরক্ষণে শক্ত হচ্ছে। এরকম চলল কয়েকবার। আবার ডাকলো সিংহটা। জবাবে বাচ্চাটার মিউ মিউ। অনেকক্ষণ ডেকে ডুকে যেন হতাশ হয়ে ধীরে ধীরে সরে যেতে লাগলো বাইরের ডাক। মিলিয়ে যেতে লাগলো দূর থেকে দূরে। কালোকেশর না তো, ফিসফিসিয়ে বলল রবিন। হয়তো ওরই বাচ্চা, নিয়ে যেতে এসেছিল। টেনে টুনে ছোটাতে না পেরে চলে যাচ্ছে। সিংহেরা করে ওরকম। এখন গেলে হয়তো ধরা যায়। লাথি দিয়ে কম্বল সরাতে গিয়ে মনে পড়ল কিশোরের এই পাটাতেই ব্যথা আছে এখনো, তবে কমেছে। আমরা যখন ছিলাম না, আবার বলল রবিন, তখনও নিশ্চয়ই এসেছে কালোকেশর। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেগুলো ছিঁড়তে পারেনি, নিয়েও যেতে পারেনি। কেন ছিঁড়তে পারলো না কেন? স্যার প্রশ্ন। সিংহের গায়ে জোর নেই? আছে, তবে বাচ্চাটা ব্যথা পাবে ভেবে সে চেষ্টা করেনি হয়তো। আরও একটা ব্যাপার, মাঝখান থেকে দড়ি কিংবা শেকল ছেঁড়ার চেষ্টা করে না সিংহ। নিশ্চয়ই বাচ্চার ঘাড়ে কামড়ে ধরে টানাটানি করেছে। ওভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করে তো। তাড়া দিল কিশোর। চলো, আর দেরি করা যায় না। রিভলভার আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল ওরা। এক জোড়া ক্র্যাচ জোগাড় করে দিয়েছে কিংবা, তাতে ভর দিয়ে চলেছে কিশোর। এখনো মাঝে মাঝে শোনা যাচ্ছে সিংহটার ডাক। সেই শব্দ শুনে শুনে অনুসরণ করলো তিন গোয়েন্দা। তারপর একটা ঝোপের ডাল সরাতেই আলো পড়ল এক্কেবারে সিংহের মুখে। জল জল করছে দুটো চোখ। বিশাল জানোয়ার, কুচকুচে কালো কেশর।
সহজ নিশানা। রিভলভার তুলল কিশোর আর মুসা। টর্চ ধরে রেখেছে রবিন। ওরা ধরে নিয়েছে এক্ষুনি গর্জে উঠে ওদের ওপর ঝাঁপিয়ে পড়তে আসবে সিংহটা। কিন্তু ওরকম কিছুই করল না ওটা। মৃদু স্বরে গুঙিয়ে চলেছে, যেন মনের দুঃখে কাঁদছে। বুঝতে অসুবিধে হলো না ওদের। সিংহের স্বভাব ওদের অনেকখানিই জানা। সঙ্গিনী আর বাচ্চার জন্য বিলাপ করছে কালো কেশর, কোনো সন্দেহ নেই। অন্যান্য জানোয়ারের মতো বছর বছর স্ত্রী বদল করে না সিংহ, একটাকেই বেছে নেয়। মৃত্যু না হলে সেটাকে আর ছাড়ে না। আর বিড়াল গোষ্ঠীর অন্যান্য বাবার মতো নয় এরা। নিজেদের বাচ্চাকে খেয়ে ফেলা তো দূরের কথা, এড়িয়েও চলে না। রীতিমতো যত্ন নেয় স্নেহশীল পিতার মতো। কালো কেশরের এখনকার অবস্থা দেখে দুঃখিত না হয়ে উপায় নেই। খুব কষ্ট লাগলো তিন গোয়েন্দার। ওরাই খুন করেছে তার সঙ্গিনীকে, বাচ্চা কেড়ে নিয়েছে। সিংহটার বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে কিছুতেই ট্রিগার টানতে পারল না কিশোর আর মুসা। তবে এ কথাও ভুলল না কালো কেশর মানুষ খেকো। এটাকে মারার দায়িত্ব নিয়েছে ওরা। ছেড়ে দিলে মানুষ মারতেই থাকবে এটা। রিভলভার নামিয়ে নিল মুসা। আমি পারবো না। কিন্তু পারতেই হবে বলল বটে কিশোর, কিন্তু সেও গুলি করতে পারছে না। পারবো না। তাহলে কি করা যায়? জ্যান্ত ধরবো, রবিন পরামর্শ দিল। কিশোরও রিভলভার নামিয়ে নিল। কি করে? এত বড় একটা মানুষ খেকোকে কি করে জ্যান্ত ধরবো আমরা? জানি না, তবে উপায় নিশ্চয়ই আছে। সিংহটাকে মারল না ওরা, ওটাও ওদেরকে কিছু করলো না। ঝোপের মধ্যে শুয়ে শুয়ে কাতরাতে লাগলো। মানুষ খেকো মারার সুবর্ণ সুযোগ ছেড়ে দিয়ে ফিরে চলল তিন গোয়েন্দা। আলোচনা করতে করতে কিভাবে সিংহটাকে ধরা যায়। আমাদের উপর ঝাঁপ দিল না কেন? প্রসঙ্গ পরিবর্তন করল মুসা। ওর মন জুড়ে রয়েছে এখন অন্য কিছু, খাওয়া নয়, তার সঙ্গিনী আর বাচ্চা। কিশোর বলল। আশ্চর্য, কল্পনাই করিনি কোনোদিন সিংহেরা এত সেন্টিমেন্টাল, এরকম একটা কাণ্ড করলো। নতুন কোনো ব্যাপার নয়, রবিন বলল। সঙ্গিনীর জন্য কাঁদতে কাঁদতে জীবন দিয়ে দিয়েছে সিংহ, না খেয়ে থেকে মারা গেছে, এরকম কথা বলেছে অনেক বিখ্যাত সিংহ শিকারী। নিজের চোখেও নাকি এরকম ঘটনা ঘটতে দেখেছে কেউ কেউ। পেছনে মৃদু একটা শব্দ শুনে ঝট করে পেছনে ফিরে তাকালো মুসা। কাইসে, কালো কেশর আমাদের পিছু নিয়েছে। মেরেই ফেলা দরকার। বলতে বলতে থেমে গেল কিশোর। দাঁড়াও, বুদ্ধি একটা পেয়েছি, আমি একাই ধরতে পারবো ওটাকে। একা? একসঙ্গে বলে উঠল রবিন আর মুসা। হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? বিশ্বাস করতে পারছে না মুসা। বললাম তো ধরবো, এসো। তাঁবুতে এসে ঢুকলো তিনজনে। মুসাকে দেখেই মিউ মিউ শুরু করলো বাচ্চাটা। বোধহয় আবার খিদে পেয়েছে। দুধটা তৈরি করে তাঁবুর দরজার কাছে নিয়ে গেল কিশোর। বাচ্চাটাকে ডাকলো এসে খাওয়ার জন্যে। টর্চ ধরে রইল রবিন। সবে এসে খেতে শুরু করেছে বাচ্চাটা, এই সময় দরজায় দেখা দিল কালো কিশোর। গম্ভীর একটা হাঁক ছেড়ে যেন সরে যেতে বলল দুপেয়েদেরকে। তারপর এগিয়ে এসে বাচ্চার ঘাড় কামড়ে ধরে নিয়ে সোজা বেরিয়ে গেল, কারো দিকে না তাকিয়ে। গেল? হাত নাড়ল রবিন। মানুষ খেকো গেল, তার বাচ্চাও। ধরা আর হলো না। একটুও হতাশ মনে হলো না কিশোরকে। শান্ত কণ্ঠে বলল, আবার ফিরে আসবে, আসতেই হবে। মাথাটা তোমার সত্যিই গেছে, মুসা বলল। বেলুনে চড়ে নিশ্চয়ই এই অবস্থা হয়েছে। হাসল গোয়েন্দা প্রধান। না, হয়নি, আমি বলছি আসবে। পেটে খিদে নিয়ে গেছে বাচ্চাটা, মিউ মিউ করতেই থাকবে। গোশত খেতে পারবে না, সময় হয়নি এখনো, দুধই লাগবে তার। দেবে কোত্থেকে ওর বাপ? আবার ঘুমিয়ে পড়ল কিশোর। রবিনম। মুসা জেগে রয়েছে, কান পেতে শুনছে আফ্রিকার রাতের শব্দ। এই শব্দ সবসময় অবাক করে তাকে। শিকারে বেরোয় নানা রকম নিশাচর জানোয়ার। তাদের হাঁক ডাকে সরব হয়ে থাকে বনভূমি, প্রান্তর। কখনো ঘুমায় না যেন আফ্রিকা, দিনেও না রাতেও না, সব সময় জেগে থাকে। প্রথম একটা ঘন্টা কিছুই ঘটল না। দ্বিতীয় ঘন্টার অর্ধেক যেতে না যেতেই ভারী নিঃশ্বাসের শব্দ কানে এলো তার, খুব কাছে। তারপর চুকচুক আওয়াজ। টর্চ জ্বালল সে, দেখল দুধ খাচ্ছে বাচ্চাটা। কাছেই বসে রয়েছে কালো কেশর, পাহারা দিচ্ছে তার বাচ্চাকে, কেউ যাতে বিরক্ত করতে না পারে। আলো নেভাও, অন্য বিছানা থেকে নিচু গলায় বলল কিশোর। ছোট্ট একটা ধমক দিল কালো কেশর, যেন বলতে চাইল, এই চুপ, দেখছো না আমার ছেলে খেতে বসেছে, বিরক্ত করবে না। আলো নিভিয়ে দিল মুসা।
অন্ধকারই হাসলো কিশোর। যাক যাক, তার বুদ্ধি কাজে লাগতে চলেছে। দুধ খাওয়া শেষ করে বার দিয়ে মিউ মিউ করলো বাচ্চাটা। চাপা একটা গর্জন করলো কালো কেশর, তারপর বাচ্চার ঘাড় কামড়ে ধরে আবার বেরিয়ে গেল তাঁবু থেকে। পরদিন সকালে নাস্তা খেতে বসে রবিন বলল, সিংহটা আর আসবে না। আসতেই হবে তাকে, জোর দিয়ে বলল কিশোর। বাচ্চাটা যতক্ষণ দুধ না ছাড়বে মানুষের ওপর নির্ভর না করে আর কোনো উপায় নেই তার। মুসা, দুপুরের জন্য দুধ রেডি রাখো, তাঁবুতে রেখে বেরিয়ে যাব আমরা। নাস্তা সেরে স্টেশনে চলল তিন গোয়েন্দা। ওখান থেকে কিতানি সাফারি লজে ফোন করলো কিশোর ওয়ার্ডেন টমসনকে। বলল, একটা সিংহের খাঁচা পাঠানোর ব্যবস্থা করুন, বড় আর শক্ত খাঁচা। নতুন দেখে আনতে বলবেন খাম্বুকে, সিংহটা অনেক বড়। তোমার লোকজনকে পাঠাবো? দরকার নেই, শুধু খাম্বুকে আসতে বলবেন, খাঁচাটা পেলেই চলবে আমার। ক্যাম্পের কাছে আর গেল না ওরা। দুপুর নাগাদ পাওয়ার ওয়াগনে করে মস্ত একটা খাঁচা নিয়ে পৌঁছলো খাম্বু। বিকেলের দিকে ক্যাম্পে চলল ওরা। তাঁবুতে ঢুকে দেখা গেল দুধের পাত্রটা খালি। হেসে বলল কিশোর, নিশ্চয়ই কালো কেশর বাচ্চাকে খাইয়ে নিয়ে গেছে। রাতের জন্য দুধ রেডি রাখবে, মুসাকে নির্দেশ দিল সে। সন্ধ্যাবেলা ফাঁদ পাতল কিশোর। খাঁচাটা পাতা হলো ওদের তাঁবুর কাছে। অনেক ভেতরে রাখা হলো দুধের পাত্র। খাঁচার দরজায় একটা দড়ি বাঁধল কিশোর। টেনে দরজাটা উপরে তুলে দড়িটা নিয়ে এলো তাঁবুর ভেতরে। মাথাটা বাঁধল চার পায়ের কিনারায়। তারপর সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। খাম্বু গেল তার এক দেশওয়ালি ভাইয়ের তাঁবুতে ঘুমাতে। আসবি তো? আরেকবার সন্দেহ প্রকাশ করলো মুসা। আসতেই হবে, সারাদিনে ৩-৪ বার দুধ খাওয়া লাগে বাচ্চাটার, জবাব দিল কিশোর। বিছানায় শুয়ে জেগে রয়েছে তিনজনই। কালো কেশরের আসার অপেক্ষা করছে। ৯টা নাগাদ এলো সে। বাচ্চার মিউমিউ শুনেই বোঝা গেল কানা আটকে রেখেছে কিশোর। তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো কালো কেশর, ঢোকার জায়গা খুঁজছে। বোঝা গেল সেটাও। বার দুই চক্কর দিয়েই বোধহয় দুধের গন্ধ পেল, এগোলো খাঁচার দিকে। তাঁবুর ভেতরে থেকে আন্দাজ করলো তিন গোয়েন্দা। উঠে পড়ল কিশোর। পা টিপে টিপে এগোলো খাঁচাটা যেদিকে রেখেছে সেদিকে। দরজার যেদিকটায় রেখেছে ওটা, দরজাও আটকে রেখেছে। একটা ফিতের বাঁধন খুলে সে ফাঁক দিয়ে তাকালো। ক্যাম্পের আগুনের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছে সিংহটাকে। বাচ্চাটাকে খাঁচার দরজার কাছে নামিয়ে দিয়ে নাক দিয়ে ঠেলছে কালো কিশোর। একলা যেতে চাইছে না বাচ্চাটা। ঢোকে আবার বেরিয়ে যায়, ঢোকে আবার বেরিয়ে যায়। শেষে নাক দিয়ে গুঁতো মারতে লাগলো বাবাকে। ওকেও ঢুকতে বলছে। তাঁবুর দিকে ফিরে তাকালো কালো কিশোর। তাকিয়ে রইল দীর্ঘ একটা মুহূর্ত। কোনো ফাঁদ আছে কিনা বুঝতে চাইছে হয়তো। তারপর খাঁচাটাকে ঘিরে চক্কর দিল একবার। কয়েকটা শিক শুঁকে দেখল। ফিরে এসে দাঁড়ালো দরজার কাছে। সন্দিগ্ধ চোখে তাকিয়ে রয়েছে ওটার দিকে। অস্থির হয়ে উঠেছে বাচ্চাটা। মিউ মিউ করে বাবাকে ঠেলতে লাগলো আবার। আরেকবার তাঁবুটার দিকে তাকিয়ে আর দ্বিধা করলো না কালো কিশোর। ঢুকে পড়লো খাঁচায়। বাচ্চাটা গিয়ে দুধ খেতে লাগলো চুপচুপ করে। কাছে বসে দেখতে লাগলো বাবা। এই সুযোগ। দড়িটা টেনে ধরে রাখতে বলল মুসাকে কিশোর। বাঁধন খুলল। তারপর আচমকা দড়ি ছেড়ে দিতে বলল। দড়ি ছাড়তেই ঝপাং করে পড়ে গেল খাঁচার দরজা। কালো কেশরের বেরোনোর পথ রুদ্ধ করে দিল। বিকট গর্জন করে উঠল কালো কেশর। ভীষণ রাগের জোরে জোরে থাবা মারতে লাগলো খাঁচার দরজায়। কিন্তু সব বৃথা। আর বেরোতে পারবে না সে। এরকম করতে থাকলে নিজেরই ক্ষতি করে ফেলবে পশুরাজ। এত সুন্দর একটা জীবকে ক্ষত করে মূল্য কমাতে চাইল না কিশোর। তাড়াতাড়ি কিউরিয়ার গান নিয়ে বেরোলো। ওষুধ ভর্তি ডাঁট ছুঁড়ে মেরে বেহুশ করে দিল সিংহটাকে। বাবার হঠাৎই রেগে যাওয়া দেখে অবাক হয়েছিল বাচ্চাটা। বাবা চুপ করে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়েছে ভেবে আদর করে তার গা একবার চেটে দিয়ে আবার গিয়ে দুধ খাওয়ায় মন দিল। তাঁবু থেকে পিল পিল করে বেরিয়ে আসছে শ্রমিকেরা। বিশাল সিংহটাকে খাঁচার ভেতরে দেখে রীতিমতো অবাক হয়েছে। খাঁচার চারপাশে এসে ভিড় করে দাঁড়িয়ে দেখতে লাগলো। রাতে কিতানি সাফারি লজে ফোন করে সিংহটাকে ধরার খবর জানালো টমসনকে কিশোর। ভোরবেলা গাড়ি নিয়ে এসে হাজির হলেন ওয়ার্ডেন। খাঁচায় বন্দি সিংহটাকে দেখে বিস্মিত হলেন। করলি কি করে কাজটা? সব কথা খুলে বলল কিশোর। হাসতে হাসতে বললেন টমসন, তোমরা এক একটা জিনিয়াস কিশোর পাশা। আই কংগ্রাচুলেট ইউ মাই বয়। আরও একজন অতিথি এসে হাজির হলো সকালবেলা, রাজা মাকুমা। নাস্তা করতে বসেছিল তিন গোয়েন্দা। দৈত্যাকার কালো মানুষটাকে এ সময়ে দেখে অবাকই হলো।
টেবিলের কাছাকাছি এসে বলল, আসবো? মাকুমার এই ব্যবহারেও আরো অবাক হলো তিন গোয়েন্দা। কিশোর বলল, আসুন আসুন, বসুন, নাস্তা খান। নাস্তা খেয়েই এসেছি, হেসে বলল মাকুমা। তো কফি খেতে পারি? একটা চেয়ার টেনে বসে পড়ল সে। মানে তোমাদেরকে কংগ্রাচুলেশনস জানাতে এলাম মানুষ খেকোটাকে ধরার জন্যে। ফস করে বলে ফেলল মুসা। কিন্তু আপনি তো চাননি আমরা সফল হই। তা ঠিক, স্বীকার করলো মাকুমা। সত্যি বলি, আমি চেয়েছিলাম তোমরা দুর্ঘটনায় মারা যাও। আর একটু হলেই আশা পূরণ হয়ে যেত আপনার। কিশোর বলল, আমাদের বেলুনের দড়ি কেউ কেটে দিয়েছিল। কে হতে পারে বলো তো? জন কক, সঙ্গে সঙ্গে জবাব দিল মুসা। না। হাসিটা চড়া হলো মাকুমার। আপনি? ভ্রু কুঁচকালো কিশোর। হ্যাঁ। আপনি কেটেছেন? বিশ্বাস করতে পারছে না যেন রবিন। এ কাজ করলেন কেন? কি ক্ষতি করেছি আমরা আপনার? পুরো ব্যাপারটাই ছিল একটা ভুল বোঝাবুঝি। হাসি মিলিয়ে গেছে মাকুমার মুখ থেকে। মাও মাও বিদ্রোহের কথা নিশ্চয় শুনেছ তোমরা। শ্বেতাঙ্গদের তখন খুন করতে আরম্ভ করেছে কি কই ওরা। অনেক ইংরেজকে তাদের বউ বাচ্চা সহ অত্যাচার করে মেরেছে ওরা। রেগে গেল শ্বেতাঙ্গরা, পাল্টা আঘাত হানলো। অনেক আফ্রিকান নিহত হলো ওদের হাতে। আমার স্ত্রী আর বাচ্চাদেরকেও খুন করলো। আমার ধারণা ছিল শ্বেতাঙ্গরাই মেরেছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছে কিছু বেঈমান নিগ্রো আর অন্য দেশি লোক। তখন থেকেই ওই ধরনের লোকের ওপর প্রচন্ড ঘৃণা জন্মালো আমার। তোমাদের ওপরও রাগটা ছিল সেজন্যেই। একা তোমাদেরকে সিংহের কাছে পাঠাতে বাধ্য করলাম যাতে তোমরা মারা পড়ো। যখন বেঁচে গেলে গিয়ে কেটে দিলাম বেলুনের দড়ি। ভয়ানক অন্যায় কাজ করেছি। রাগ করলো না কিশোর, বরং সমবেদনা যাচ্ছে লোকটার জন্যে। তা তো বুঝলাম, কিন্তু পরে মত বদলালেন কেন? এখন তো দেখে মনে হচ্ছে না আমাদের উপর রাগটা আর আছে আপনার। নেই, ভুল করেছি আমি। জানতে পারলাম মাত্র গতকাল শ্বেতাঙ্গরা খুন করেনি আমার পরিবারকে, মাওরাই করেছে। ওদের দলের একজন অনেক দিন পর ধরা পড়েছে পরশুদিন। পুলিশের কাছে সব কথা বলে দিয়েছে সে। আমার পরিবারকে যারা খুন করেছিল সেও তাদের একজন। লোকটার কথা মনে করেই যেন জ্বলে উঠল মাকুমার চোখ। চুপ করে দীর্ঘ একটা মুহূর্ত তাকিয়ে রইল নিজের হাতের দিকে। কফির কাপে চুমুক দিল বার দুই, তারপর আবার মুখ তুলল। কেন করেছে জানো? রাগ ছিল আমার ওপর। মাওদের দলে যোগ দিতে অনুরোধ করেছিল ওরা আমাকে, রাজি হয়নি। সেজন্যই শোধটা নিয়েছে আমার বউ বাচ্চার ওপর। আমাকে জানাতে তখন সাহস করেনি। আমি ওদের শত্রু হয়ে গেলে ভীষণ ক্ষতি করে দিতে পারতাম, সেই ভয়। বরং কায়দা করে আমার রাগ শ্বেতাঙ্গদের দিকে গড়িয়ে দিয়েছিল। ইস, কি ভুলটাই না করেছি। না জেনে কি অন্যায়টাই না করেছি। কত নিরীহ মানুষকে মেরেছি। তোমাদের ওপরও ক্ষমার অযোগ্য অন্যায় করেছি আমি। টেবিলে রাখা মাকুমার হাতের ওপর হাত রাখল কিশোর। এখন তো ভুল বুঝতে পেরেছেন। আমরা কিছু মনে রাখছি না। একা সিংহের মুখে ঠেলে দিয়ে আমাদের উপকারী করেছেন, বরং আপনি সাহস বাড়িয়েছেন, বড় শিকারী হওয়ার হাতে খড়ি দিয়েছেন। আর বেলুনের দড়ি কেটে দিয়ে তো, যোগ করল মুসা, সাংঘাতিক এক অ্যাডভেঞ্চারের সুযোগ করে দিলেন। কি করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যায় শিখলাম। মস্ত উপকার করেছেন। হ্যাঁ, জুলভার্নের 5 উইকস এনা বেলুন পড়েই বেলুনে চড়ে আকাশ ভ্রমণের শখ জেগেছিল। আপনি আমাদের সে আশা পূর্ণ করেছেন। যদিও কাজটা ঠিক করেননি, তবুও অনেক ধন্যবাদ। সত্যি তোমরা ভালো ছেলে, তোমাদের তুলনা হয় না। আবেগে চোখে পানি এসে গেল মাকুমার। একটা মুহূর্ত চুপ থেকে বলল, বলো তোমাদের জন্য কি করতে পারি। কিছু একটা করতে না পারলে শান্তি পাবো না আমি।
একটা কাজই করতে পারেন, কিশোর বলল। তাহলে সবচাইতে খুশি হব আমরা। বঙ্গার স্কুল চালনায় যদি সাহায্য করেন। করব, কথা দিল মাকুমা। কফি শেষ করে উঠতে গেল সে। হাত তুলল কিশোর। একটু বসুন। আর একটা প্রশ্ন, শ্বেতাঙ্গ আর বিদেশিদের ওপর আপনার রাগ ছিল। জন কক তো শ্বেতাঙ্গ, তাকে কিছু বললেন না কেন? ওটাকে আর কি বলবো, মেরুদণ্ডহীন একটা লোক। পোকামাকড় মারতে কখনো ভালো লাগে না আমার। বুঝলাম, আনমনে মাথা দোলালো কিশোর। আজ তাহলে উঠি, হাসলো মাকুমা। থ্যাংক ইউ ফর দ্য কফি। সেই দিনই সাভোর মানুষখেকোর অঞ্চল ছেড়ে কিতানি সাফারি লজে চলে এলো তিন গোয়েন্দা। একজন মানুষকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন টমসন। তিনি ডক্টর হ্যারিসন ফোর্ড, ব্রক্স চিড়িয়াখানার ডিরেক্টর। জন্তু জানোয়ারের উপর গবেষণা চালাতে এসেছেন ডক্টর হ্যারিসন, ওয়ার্ডেন জানালেন। কিছুদিন থাকবেন কিতানিতে। কালো কেশর আর তার বাচ্চাটার কথা শুনে খুব আগ্রহী হয়েছেন। তিন গোয়েন্দার সঙ্গে হাত মিলিয়ে কিশোরের দিকে তাকালেন। তিনি বললেন, তাহলে তুমি সেই ইয়াংম্যান, শুধু বুদ্ধির জোরে এত বড় একটা মানুষ খেকো সিংহকে খাঁচায় আটকে ফেলেছ। তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট করতে পারলে খুব খুশি হতাম। আমিও আপনার সঙ্গে কাজ করতে পারলে খুশি হতাম স্যার, সৌজন্য দেখিয়ে বলল কিশোর। কিন্তু আপাতত তো পারছি না। পারবে না জানি আমি, তবু বললাম। যাকে আসল কথায় আসি, কালো কেশরকে বাচ্চা সহ কিনতে চাই আমি। সাধারণ সিংহ হলে 5-এর বেশি হতো না, কিন্তু এ দুটোর জন্য $15,000 দিতে রাজি আছি আমি। ভালো দাম। মুসা আর রবিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কিশোর, তোমাদের কি মনে হয়? ভালো, একসঙ্গে জবাব দিল মুসা আর রবিন। আমরা রাজি, কিশোর বলল। আচ্ছা, একটা কথা, কালো কেশর আর তার বাচ্চাকে একসঙ্গে রাখবেন তো? বাচ্চাটাকে না দেখলে খুব কষ্ট পাবে সিংহটা। অবশ্যই রাখবো, জোর দিয়ে বললেন ডক্টর। জন্তু জানোয়ার নিয়ে গবেষণা করি, সেটা কি আমি জানি না নাকি? বাবা আর বাচ্চা একসাথে একই খাঁচায় থাকবে চিড়িয়াখানায়, সেটাই তো হবে মূল আকর্ষণ। ওপরে লিখে রাখা হবে কিভাবে ধরা হয়েছে ওদের। সিংহটা যে মানুষ খেকো সে কথাও বড় বড় করে লিখে রাখা হবে। এক কাজ করো না, তোমরাও গিয়ে দাঁড়াও খাঁচার সামনে প্লিজ, একটা ছবি তুলবো। ছবিটা এনলার্জ করে খাঁচার পাশে ঝুলিয়ে রাখলে সেটাও হবে আর একটা বড় আকর্ষণ। সরি স্যার, এই কাজটা করতে পারবো না, বিনীত কণ্ঠে বলল কিশোর। কেন? কিছুটা অবাকই হলেন ডক্টর। ও বুঝেছি, ঠিক আছে, তোমাদের পোজ দেওয়ার জন্য দেবো আরো $1,000। বুড়ো পাকা ব্যবসায়ী, ধড়িবাজ লোক, ভাবল কিশোর। হেসে বলল, না সেজন্য না স্যার, আমরা গোয়েন্দা। প্রতিদিন হাজার হাজার লোক এসে আমাদের ছবি দেখবে, আমাদেরকে চিনে রাখবে, তাতে আমাদের কাজের অসুবিধে হবে, আশা করি বুঝতে পারছেন। ওদের নতুন আরেকটা পরিচয় জেনে আরেকবার বিস্মিত হবার পালা ডক্টরের। এতক্ষণ ধরে জেনে এসেছিলেন ওরা অ্যানিম্যাল ক্যাচার, জন্তু জানোয়ার ধরে ব্যবসা করে। ঘাড় নেড়ে বললেন, পারছি। ছবি তোলার জন্য আর ওদেরকে চাপাচাপি করলেন না তিনি। সেদিন বিকেলে ডাক পিয়ন এসে হাজির হলো কিতানি লজে। একটু পরেই কিশোরদের ডাক পড়ল ওয়ার্ডেনের অফিসে। তার হাতে একটি টেলিগ্রাম ধরিয়ে দিলেন টমসন। পড়ল কিশোর। তার চাচা লিখেছেন, কিশোর, তোমার চাচির শরীর খুব খারাপ, এখন হাসপাতালে, তোমার জন্য অস্থির হয়ে উঠেছে, জলদি চলে এসো রাশেদ পাশা। কেবিনে ফিরতে জিজ্ঞেস করলো মুসা, কি ব্যাপার কিশোর, চোখ মুখ এরকম শুকনো কেন? নীরবে টেলিগ্রামটা বাড়িয়ে দিল কিশোর। মুসা আর রবিন দুজনেই পড়ল। রবিন বলল, তাহলে তো কালই রওনা হয়ে যেতে হয়। হ্যাঁ, বলল মুসা। চন্দ্র পাহাড়ে যাওয়া আর হলো না এবার, কিশোর বলল। সুযোগ কি আর শেষ হয়ে গেছে? অনেকটা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতেই বলল মুসা। আরো কত আসবো আফ্রিকায়, শ্বেত হস্তির খোঁজ বের না করে ছাড়বো না আমি। যদি থেকে থাকে, রবিন বলল। থাকলে না ধরে ছাড়বো না, দৃঢ় কণ্ঠে যেন আগাম ঘোষণা দিয়ে রাখলো কিশোর। আর এরই সাথে শেষ হচ্ছে সিংহের গর্জন। পরবর্তীতে নতুন নতুন গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।